হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ক্লাস চলছিল, যেখানে আমরা এই ডেটা স্ট্রাকচার ইউনিটটা কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম। শুরু করেছিলাম আমরা কি কম্পিউটার নেটওয়ার্ক। এর মধ্যে অলরেডি আমরা নেটওয়ার্ক কি সেটা জেনেছিলাম, ট্রান্সমিশন মিডিয়াগুলো সম্পর্কে জেনেছিলাম, নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো সেগুলো সম্পর্কেও জেনেছিলাম। আজকে যেটা শুরু করব সেটা হলো নেটওয়ার্ক টাইপস অ্যান্ড টোপোলজিস। নেটওয়ার্ক টাইপ ইন দ্য সেন্স যে নেটওয়ার্কিং এর যে ধরনের হয়ে থাকে ল্যান, ম্যান, ওয়ান, আর টপোলজি মানে একটা নেটওয়ার্ক কিভাবে স্টাবলিশ করা হয় সেগুলো। তো আমি এই চ্যাপ্টারটাকে দুটো ভিডিওতে ভাগ করব। একটায় আমি নেটওয়ার্ক টাইপ সম্পর্কে করাবো, আর একটাতে নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে করাবো। আজকে এটা পার্ট 1, যেখানে আমি নেটওয়ার্ক টাইপ সম্পর্কে তোমাদেরকে বোঝাবো। তো চলো দেখে নিই কি কি আমাদের জানতে হবে। চ্যাপ্টারের নাম নেটওয়ার্ক টাইপ অ্যান্ড টোপোলজিস, যেখানে আমরা শুধু নেটওয়ার্ক টাইপ সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। বিফোর আই স্টার্ট, তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে দিই। বইয়ে বা তোমাদের সিলেবাসে কিন্তু ল্যান, ম্যান আর ওয়ান সম্পর্কে আছে, কিন্তু আমি এখানে আরো এক্সট্রা কিছু সম্পর্কে তোমাদেরকে করিয়ে দেব। কেন? কারণ এই শুধুমাত্র ল্যান, ওয়ান আর ম্যানের মধ্যে কিন্তু পুরো নেটওয়ার্কটা সীমাবদ্ধ না, এছাড়াও আরো অনেক ধরনের টাইপ আছে। তাই তোমরা পরীক্ষার সময় কিন্তু সেইভাবেই বুঝে শুনে লিখো। সবার ফার্স্টে আসে কম্পিউটার নেটওয়ার্ক কি। তোমরা এর আগে বহুবার শুনেছো কম্পিউটার নেটওয়ার্ক কি। কম্পিউটার নেটওয়ার্ক ইন দ্য সেন্স যখন একাধিক কম্পিউটার একে অপরের মধ্যে রিসোর্স শেয়ার করতে পারে, তখন তাকেই বলা হয় কি কম্পিউটার নেটওয়ার্ক। এবারে কম্পিউটার নেটওয়ার্ক কত ভাগে বিভক্ত ও কি কি। দেখো, বেসিক্যালি তোমাদের বইয়ে আছে কম্পিউটার নেটওয়ার্ক 3 ভাগে বিভক্ত, কিন্তু জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্ককে 4টে ভাগে ভাগ করা হয়। এক হলো প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে হয় ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে হয় ম্যান অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর সবার লাস্টে ওয়ান ওয়ান অর্থাৎ কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার এগুলো সম্পর্কে আমাদের একটু ডিটেলে জানতে হবে। তার আগে জানতে হবে আরও কিছু টাইপ আছে যেগুলো সম্পর্কে, এগুলো তোমাদের বইয়ে দেওয়া নেই, বাট আমি চাইবো এগুলো তোমরা জেনে রাখো। কি কি আছে? ক্যান মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, তারপর আছে স্যান মানে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, আর সব থেকে ইম্পর্টেন্ট একটা সেটা হলো VPN অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এইবার আমরা প্যান থেকে শুরু করবো। প্যান মানে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে তুমি তোমার পার্সোনাল কাজের জন্য যে ছোট নেটওয়ার্কটা তৈরি করছো সেটাই হলো প্যান। বলছে কি খুবই ছোট পরিসর, সাধারণ একজন ব্যক্তির কাছাকাছি 10 মিটারের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকেই বলা হয় কি প্যান। 10 মিটার মানে তুমি যখনই দেখবে কোনো ব্লুটুথ ডিভাইস অন করবে, ওখানে লেখাই থাকে 10 মিটার এর ম্যাক্সিমাম রেঞ্জ। এটাই হলো প্যান। মানে তুমি তোমার কম্পিউটারে বা তুমি তোমার ল্যাপটপে বা তোমার মোবাইলে ব্লুটুথ অন করেছো, তার সঙ্গে এরকম কোনো TWS বা কোনো স্মার্ট ওয়াচ বা কোনো ট্যাবলেট কানেক্ট করিয়েছো। এই যে ছোট একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে 10 মিটারের মধ্যে, এটাই হলো কি ফ্যান। উদাহরণে কি বলেছে? একটা ব্লুটুথ, কোনো ধরনের ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, বা হতে পারে তোমার মোবাইলে হটস্পট। হটস্পটটা কি? তুমি অনেক সময় ডেটা ট্রান্সমিটের জন্য কি করো? কারোর ধর নেট শেষ হয়ে গেলে তুমি তোমার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে হটস্পট অন করে এলে, এতে কি হলো? সে ডেটা অ্যাক্সেস করতে পারবে। এটাও কিন্তু প্যানের মধ্যেই পড়ে। এবার এর বৈশিষ্ট্য কি কি? এর সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটা ছোট এরিয়ার মধ্যে হয়, যার বিস্তার 10 মিটারের মধ্যেই হয়ে থাকে বা সীমাবদ্ধ। ব্যক্তিগত ব্যবহারকারী নিকটবর্তী ডিভাইস যেমন কোনো ধরনের মোবাইল, ল্যাপটপ, ব্লুটুথ, এগুলো সমস্ত কিছু এর সঙ্গে স্থাপন হতে পারে। মূলত ব্লুটুথ কিংবা কিছু ক্ষেত্রে ইনফ্রারেড LED কিন্তু এর মূল উপাদান। এটি সাধারণত একক ব্যবহারকারী ব্যক্তিগত ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার সুবিধা অ্যাডভান্টেজ কি কি? যেহেতু ডিভাইসগুলি তার ছাড়াই যুক্ত থাকে, তাই সহজে এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, মানে একটা পোর্টেবিলিটি থাকে। ব্লুটুথের মতো প্রযুক্তি ব্যবহার করার কারণে এই যে নেটওয়ার্কটা তৈরি হয় এর শক্তি অপচয় খুব কম হয়। এই ধরনের নেটওয়ার্কের জন্য কোনো ধরনের অতিরিক্ত বা জটিল হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, তাই খুব অল্প খরচে কিন্তু এটা তৈরি করা সম্ভব। ব্লুটুথ, ওয়াইফাই এরকম টাইপের নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজে আমরা কিন্তু এটা সেট করতে পারি। অসুবিধা, প্যানের সব থেকে বড় অসুবিধা হলো পরিধি খুব কম, 10 মিটারের বেশি হয় না, তোমরা জানো। ব্লুটুথ বা ওয়াইফাই ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে ডেটা আদান প্রদানের ল্যানের তুলনায় এর কিন্তু গতি কম। আর সব থেকে বড় একটা অসুবিধার মধ্যে একটা হলো এখানে ডেটা লস, চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে, মানে আনঅথরাইজ অ্যাক্সেস, তোমাকে হ্যাক করে নেওয়ার একটা চান্স থাকে। এরপর আসে ল্যান। প্যানের থেকে একটু সাইজে বড়, তাকে বলা হয় ল্যান, যাকে বলি আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক। কি এটা? যে নেটওয়ার্কে ভৌতিক পরিধি একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে হয়, সেটাকে কি বলা হয়? ল্যান। সেটা হতে পারে একটা বিল্ডিং, কি দুটো বিল্ডিং, কি 3টে বিল্ডিং, সেটা। বৈশিষ্ট্য, ল্যান নেটওয়ার্ক, এই যে ল্যান নেটওয়ার্ক একবার দেখে নাও কিরকম হয়। একটা সেন্ট্রালাইজ কম্পিউটার থাকে বা এরকম একটা র্যাক থাকে যার মধ্যে সুইচ থাকে, সেই সুইচ থেকে অনেকগুলো ইথারনেট কেবল গিয়ে নানা ধরনের কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়, সেটাই ল্যান।
এবারে বৈশিষ্ট্য, ল্যান নেটওয়ার্কের বিস্তৃতি খুবই ছোট একটি ঘর, বিল্ডিং বা একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে হতে পারে। এই নেটওয়ার্ক সাধারণত সরকারি বা বেসরকারি সংস্থানে ব্যবহার করা হয়। ব্যবহারকারী সাধারণত এই নেটওয়ার্কের মাধ্যমে কোনো কম্পিউটার, আধুনিক যন্ত্রপাতি, কোনো ধরনের প্রোগ্রাম ইত্যাদি ব্যবহার করতে পারে। তথ্য আদান-প্রদানের মূলত মাধ্যম হিসেবে এখানে কেবল ব্যবহার করা হয়। কিছু, কিছু ক্ষেত্রে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টও ব্যবহার করা হয়, যেখানে বেতার তরঙ্গের মাধ্যমে কিন্তু ল্যান সেটআপ করা হয়। কম্পিউটারগুলি একটি নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তথ্য প্রেরণের ত্রুটি এই ধরনের নেটওয়ার্ক অর্থাৎ ল্যানে অনেকটাই কম, তাই এই ধরনের নেটওয়ার্কে নিরাপদভাবে ডেটা ট্রান্সমিট করা যায়। ল্যান নেটওয়ার্কে তথ্য প্রেরণ অন্য সমস্ত নেটওয়ার্কের তুলনায় কিন্তু কম খরচা সাপেক্ষ। সুবিধা, ল্যান নেটওয়ার্কের গঠন অত্যন্ত সহজ, তথ্য সম্প্রসারণ করতে অনেক কম সময় লাগে, তথ্য পরিবাহের খরচ অপেক্ষাকৃত কম। এবার এর অসুবিধা, ল্যান নেটওয়ার্কের বিস্তৃতি অনেক ছোট, স্বাভাবিক বাকি যে ম্যান ক্যান আছে সেগুলো থেকে এরপরে তোমরা জানতে পারবে। ল্যান নেটওয়ার্কিং ব্যবস্থায় অনেক কম সংখ্যক মেশিন যুক্ত করা যায়, যেখানে ম্যানে আরো বেশি যোগ করা যায়, ওয়ানে আরো বেশি, সেই হিসাবে ল্যানে কম। এবার আসে ম্যান। ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন মানে একটা শহরের মধ্যে। লেটস অ্যাজিউম, ধরো তোমার যে শহরে তুমি বাস করো সেই শহরে অ্যামাজন কোম্পানির একটা অফিস আছে। আবার সেই শহরেরই আরেক প্রান্তে অ্যামাজনের আরেকটা অফিস আছে। আবার আরেক প্রান্তে আরেকটা অফিস, মানে একটা শহরের মধ্যে ৩ খানা অ্যামাজনের অফিস আছে। এবার এগুলা তো পার্টিকুলার একটা কোম্পানিরই ভেন্ডার। তো এরা নিজেদের মধ্যে যে কমিউনিকেশনটা করে সেটা একটা শহর জুড়ে হয়। এটাই কি? এটাকে বলে ম্যান, যাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হলো মেট্রোপলিটন শহর বা শহরতলি বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা। ম্যান প্রকৃতপক্ষে একই শহরের মধ্যে অবস্থিত অনেকগুলি ল্যানের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা। যেমন দেখতে পাচ্ছ এখানে ছবিতে দেয়া রয়েছে। দেখো এখানে একটা মেইন সিটি, তার আশেপাশে অনেকগুলো ছোট, ছোট অফিস আছে। সবকটা কিন্তু এই মেইন সিটির সঙ্গে কমিউনিকেট করছে। একইভাবে এখানেও আছে, যেমন তোমাদের মধ্যে যারা একটু শহরের দিকে বাড়ি তারা তোমরা জানো যে জোম্যাটো, সুইগি, র‍্যাপিডো এগুলো কিভাবে কাজ করে? এগুলো কিন্তু এই ম্যান নেটওয়ার্কের উপরেই কিন্তু কাজ করে। এরপরে আসে এর উদাহরণ। এর উদাহরণে কি বলে? এর উদাহরণে কোনো একটা বড় শহরের মধ্যে একাধিক ল্যান নিয়ে গঠিত একটা নেটওয়ার্ককে কিন্তু ম্যান বলা হয়। বৈশিষ্ট্য, ম্যান বিভিন্ন প্রান্তে ল্যান সমূহে গঠিত হয়। এই নেটওয়ার্কের বিস্তার ১ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। যোগাযোগ মাধ্যম হিসাবে ফাইবার অপটিক কেবল বা কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। থ্রি স্টেপ পেয়ার কেবল কিন্তু এখানে ব্যবহার করা হয় না। ম্যান কোনো ধরনের টেক্সট, চিত্র, গ্রাফিক বা শব্দ ইত্যাদি ট্রান্সমিট করতে পারে। এই ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে রাউটার, টেলিফোন, মাইক্রোওয়েভ অ্যান্টেনা ইত্যাদি ব্যবহার করা হয়। সুবিধা, ইহা ল্যানের থেকে অনেক বেশি দূরবর্তী স্থানে ডেটা আদান প্রদান করতে পারে। তথ্য আদান প্রদানের সুবিধা ল্যানের অপেক্ষা অনেক বেশি। ম্যানে সব ধরনের তথ্য প্রেরণ করা সম্ভব। এবারের অসুবিধা, এই নেটওয়ার্ক গঠন এবং তথ্য পরিবহনের খরচা ল্যানের তুলনায় কিন্তু অনেক বেশি হয়, কারণ ল্যান একটা ছোট জায়গা নিয়ে গঠিত, কিন্তু ম্যান একটা বিশাল বড় শহর নিয়ে গঠিত। যেমন পুরো কলকাতা শহরটা তুমি ধরতে পারো একটা ম্যান নেটওয়ার্কের মধ্যে পড়ে। তথ্য সম্প্রচার করতে গেলে অনেক বেশি সময় লাগে। এই গঠন ল্যান অপেক্ষা অনেক বেশি জটিল। ল্যানে কি হয়? একটা কি দুটো বিল্ডিং মিলে একটা ল্যান নেটওয়ার্ক তৈরি হয়। সেখানে কম সংখ্যক তারের ব্যবহার হয়, কম সংখ্যক সুইচ, রাউটারের ব্যবহার হয়। কিন্তু ম্যান কিন্তু একটা বিশাল বড় শহর নিয়ে তৈরি হয়। তাই এখানে কিন্তু তোমার যে আইটেমগুলো লাগবে, যে পেরিফেরালস গুলো লাগবে, সেগুলো অনেক বেশি লাগবে, যার খরচাও অনেক বেশি। এরপরে সবথেকে বৃহত্তর যেটা, সেটাকে বলে ওয়্যান, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, তুমি যে ইউটিউব দেখতে পাচ্ছ, আমি যে ইউটিউবে ভিডিওগুলো তৈরি করতে পারছি, এগুলো কার মাধ্যমে? এই ওয়্যানের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারছি। এই ওয়্যান নেটওয়ার্কটা কি করে? সারা পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশ আরেকটা দেশের সঙ্গে জুড়ে রেখেছে। মেজরিটি তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে সাধারণত এক দেশের সঙ্গে আরেক দেশে কমিউনিকেশন হয় সাবমারিন কেবলের মাধ্যমে, যেটা সমুদ্রের তলা দিয়ে নিয়ে যাওয়া হয়। তাছাড়াও সেকেন্ডারি হিসেবে কিন্তু স্যাটেলাইট টেকনোলজিকেও ব্যবহার করা হয়। তাই কি বলছে? যে নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটারগুলির মধ্যে যোগসূত্র স্থাপন, তথ্য আদান-প্রদান ইত্যাদি করা হয়, তাকে বলা হয় কি? ওয়্যান। এটার সাধারণ এক্সাম্পল হলো ইন্টারনেট। যে ইন্টারনেট আমরা ব্যবহার করি সেটা হলো ওয়্যানের একটা সবথেকে বড় এক্সাম্পল। বৈশিষ্ট্য, ওয়্যান নেটওয়ার্ক ব্যবস্থাপনায় বিস্তৃত সারা পৃথিবী জুড়ে হয়, মানে এর ভৌগোলিক বিস্তার সবথেকে বেশি হয়। কোনো রাজ্য, দেশ, মহাদেশ বা পৃথিবী হতে পারে। অনেকগুলো কম্পিউটার একত্রে ল্যান গঠন করে ওয়্যান গঠন করতে পারে। আবার আমরা কিন্তু ডাইরেক্টলি একটা কম্পিউটারের মাধ্যমেও ডিরেক্ট ওয়্যানের সঙ্গে কানেক্ট হতে পারি।
যোগাযোগের মাধ্যম হিসেবে এখানে কেবল ব্যবহার করা হয় বা উপগ্রহকে ব্যবহার করা হয়। কি ধরনের কেবল? সাধারণত ফাইবার অপটিক কেবল বা সাবমেরিন কেবল। তথ্য প্রেরণের হার 56 কেবিপিএস থেকে 1000 কেবিপিএস পর্যন্ত হয়, যদিও এটা পুরোপুরি সঠিক না, এর থেকে আরো অনেক বেশি হয়। যেহেতু আমার কাছে এক্সাক্ট অ্যাকুরেট রেজাল্টটা নেই, তার জন্য আমি এটা লিখেছি। এইবার ওয়ান বেশিরভাগ পরিষেবায় সরকারি দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওয়ানকে কে নিয়ন্ত্রণ করে? আইএসপি। আর আইএসপি কে নিয়ন্ত্রণ করে? প্রতিটা দেশের সরকার। সুবিধা: বিশ্বব্যাপী কম্পিউটারকে এই নেটওয়ার্কের অন্তর্গত করা যায়, যার মাধ্যমে সমস্ত কম্পিউটার একে অপরের সঙ্গে ডেটা আদান প্রদান করতে পারে। এই ওয়ানের মাধ্যমে আমরা খুব সহজে চিঠির পরিবর্তে ইমেল পাঠিয়ে আমরা খুব তাড়াতাড়ি কারোর কাছ থেকে কোনো রেসপন্স দিতে পারি। বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ওয়েব পেজ দ্বারা এই ওয়ানে রেজিস্টার হয়ে জিনিসপত্র কেনা বেচা করতে পারে বা অন্য ধরনের পরিষেবা দিতে পারে বিশ্বব্যাপী। এই নেটওয়ার্ক পদ্ধতির একটি বৃহত্তম অ্যাপ্লিকেশন হলো কি ইন্টারনেট ব্যবস্থা, যার মাধ্যমে আমরা কোনো ধরনের ভিডিও কনফারেন্স করতে পারি, ওয়েব মিটিং করতে পারি। এবার অসুবিধা: যেহেতু এর অ্যাক্সেস বিশ্বের সমস্ত কম্পিউটারের কাছে থাকে, তার জন্য বিশ্বের যে কোনো কম্পিউটারে যদি একটু অসতর্কভাবে কোনো ব্যবহারকারী ব্যবহার করে, সেই কম্পিউটারকে হ্যাক করা এবং তাতে ভাইরাস ইম্পোর্ট করা কিন্তু খুব ইজি। এই নেটওয়ার্কের গঠন বা তথ্য পরিসরের খরচা অনেক বেশি হয়। সাধারণত তোমার বাড়িতে যে জিও ফাইবারের লাইন বা এয়ারটেল ফাইবারের লাইন এসেছে বা উইশনেট যে ব্রডব্যান্ড লাইন, তাতে খরচা কত টাকা? খুব জোরে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, তার বেশি না। কিন্তু একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সাবমারিন কেবলের মাধ্যমে যোগ করতে তোমার আইডিয়া নেই যে কত কোটি টাকা লেগে যায়। তথ্য প্রেরণের গতি কিন্তু অনেক কম হয়। সব থেকে বেশি তথ্য প্রেরণের গতি হয় হলো ল্যান, তারপরে ম্যান, তারপরে আসে কি ওয়ান। এবার আসে ক্যান, অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক কি হয়? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক সাধারণত একটা ক্যাম্পাসের মধ্যে, তুমি একটা কলেজে পড়ো, সেই পুরো কলেজ জুড়ে যেই নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। বা তুমি কোনো হসপিটালে চাকরি করো, সেই পুরো হসপিটাল জুড়ে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটাকে বলে কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হলো একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্ক, যা একটি সীমিত ভৌগোলিক এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে থাকে। সেটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হতে পারে, কোনো ধরনের একাডেমিক বিল্ডিং হতে পারে, বা হতে পারে কোনো হোস্টেল ছাত্রদের। এর বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য? এটি একটি নির্দিষ্ট ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ, যা 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার, যদি এটা অনেক বেশি এতটাও হয় না। এটি একাধিক ছোট ছোট ল্যানের নিয়ে গঠিত হয়। যেহেতু এটা তুলনামূলকভাবে ছোট এলাকা জুড়ে গঠিত হয়, আর এখানে অপটিক্যাল ফাইবার বা হাই ক্যাপাসিটি ইথারনেট কেবল দিয়ে তৈরি হয়, তাই এর কি তথ্য প্রেরণের গতি কিন্তু অনেকটাই বেশি হয়। সাধারণত এই নেটওয়ার্কগুলো যেহেতু ছোট এলাকা জুড়ে হয়, এর মালিকানা কিন্তু একজনের হাতে থাকে। এতে সুবিধাও হয় কিছু, যেহেতু একটা কোম্পানির আন্ডারে এর মালিকানা থাকায়, তাই এটাকে খুব ভালোভাবে মেনটেন করা যায়। সুবিধাতে এটা তোমরা জানতে পারবে। এবার আসে কি সুবিধা। ক্যাম্পাসের সকল ব্যবহারকারী সহজেই একে অপরের মধ্যে রিসোর্সগুলো শেয়ার করে নিতে পারে। নেটওয়ার্কটি একটি একক স্থান দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এই রক্ষণাবেক্ষণ এবং সমস্যার সমাধান করা কিন্তু অনেক বেশি সোজা হয়, যেটা একটু আগে তোমাদের বললাম। নেটওয়ার্কটি বহিরাগত থেকে অপেক্ষাকৃত সুরক্ষিত থাকে, কারণ এর অ্যাক্সেস বা ব্যবহার নিয়ন্ত্রিত থাকে। সুবিধা থাকলে অসুবিধা থাকবে। একাধিক ভবন জুড়ে কাঠামোটা স্থাপন করা হয়, তাতে তার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন রাউটার বা সুইচ ব্যবহার করা হয়, অর্থাৎ এটা গঠন বেশ কস্টলি হয়ে থাকে। বিশাল এবং জটিল নেটওয়ার্কের জন্য বিশেষ কর্মী প্রয়োজন হয়, যারা এইসব কাজে একদম দক্ষ হয়। এর যদি মেইন ব্যাকবোন যেটা বা কেন্দ্রীয় সুইচ যেটা, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে এটা আসে, সেটা হলো স্যান, মানে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। সাধারণত আমরা নামেই বুঝতে পারছি এটা এমন একটা নেটওয়ার্ক যে স্টোরেজ এরিয়ার মধ্যে ডেটা আদান প্রদান করতে সাহায্য করে। এর মেন এক্সাম্পল কি, যে তোমার কম্পিউটারে বা মোবাইলে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে তো তোমরা 15 জিবি করে ফ্রি ডাটা পাও। এই ডাটাটা কোনো না কোনো জায়গায় তো স্টোর হচ্ছে। কোথায় স্টোর হচ্ছে? সেটা গুগলের সার্ভারে গিয়ে। এই গুগলের সার্ভারের সঙ্গে তোমার মোবাইলের যে কমিউনিকেশনটা করছে, সেটাই হলো স্যান। এই স্যান এই টোটাল কমিউনিকেশনের জন্য রেসপন্সিবল হয়ে থাকে। স্যান হলো একটি ডেটাবেস হাই স্পিড নেটওয়ার্ক, যা সার্ভারকে তাদের স্টোরেজ ডিভাইসগুলির সাথে সংযুক্ত করে। এটি সার্ভারকে এমনভাবে স্টোরেজ অ্যাক্সেস করতে দেয় যেন স্টোরেজ ডিভাইসগুলো সরাসরি তার সঙ্গে সংযুক্ত হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ধরনের ভার্চুয়াল ডেটা সেন্টার, কোনো ধরনের ক্লাউড সার্ভিস, এগুলো সবই এর মধ্যে পড়ে। এছাড়াও ব্যাংকিং, ফাইন্যান্স, এগুলো সবই কিছু এর মধ্যে পড়ে। তো এটি ডেটা অ্যাক্সেস করার জন্য ফাইল বা ফোল্ডারের পরিবর্তে ব্লক ভিত্তিক প্রোটোকল ব্যবহার করে, যার ফলে যে হার্ড ডিস্কগুলো থাকে বা যে ধরনের স্টোরেজ ডিভাইসগুলো থাকে, সেগুলোর সঙ্গে এর খুব তাড়াতাড়ি সংযোগ ঘটতে পারে।
স্যানে যেহেতু ফাইবার চ্যানেল ব্যবহার করা হয় তাই এর গতি কিন্তু প্রচুর বেশি, 8, 16, 32 তারও বেশি জিবিপিএস পর্যন্ত হতে পারে। একটি সার্ভারের সাথে শত শত স্টোরেজ ডিভাইস সংযুক্ত থাকার জন্য ডিজাইন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেটাকে কিন্তু আমরা ক্ষমতা বাড়িয়েও দিতে পারবো বা আমাদের মতো কমিয়েও নিতে পারবো, মানে খুব তাড়াতাড়ি আমরা স্কেলেবল করতে পারি। এটি কেন্দ্রীয় স্থান থেকে সমস্ত স্টোরেজ রিসোর্সকে পরিচালনা বা বরাদ্দ করা যায়, মানে একটা কেন্দ্রীয় বিন্দু থাকে এর। সুবিধা: উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে এই ধরনের স্টোরেজ ডিভাইসগুলো বা এই ধরনের নেটওয়ার্কগুলো। ডেটা এবং নেটওয়ার্কের রিডান্ডেন্সি নিশ্চিত করা হয় যাতে একটি ব্যর্থ হলে খুব তাড়াতাড়ি সেটাকে আমরা ঠিক করতে পারি। স্টোরেজ ডিভাইসগুলোকে পুলিং করা যায়, ফলে প্রতিটি স্টোরেজের প্রয়োজন অনুযায়ী জায়গা বরাদ্দ করা সম্ভব। পরবর্তী স্থানে অবস্থিত যে ডেটা সেন্টারগুলো আছে সেখানে সহজেই আমরা একটা প্রতিলিপি তৈরি করতে পারি যাতে কোনো ধরনের ডিজাস্টার হলে আমরা সেটাকে রিকভার করতে পারি। এই যে ধরো তুমি কোনো একটা ওয়েবসাইট বানালে, সেই ওয়েবসাইটটা তোমার নিকটবর্তী যে ওয়েব সার্ভারটা সেখানে গিয়ে স্টোর হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওর একটা কপি পৃথিবীর সমস্ত প্রান্তে একটা একটা করে থাকবে। এতে কি হবে, বাই চান্স ধরনের ইন্ডিয়ায় কোনো ধরনের ডিজাস্টার হলো, ইন্ডিয়ার ডেটা সেন্টার নষ্ট হয়ে গেল, তোমার ওয়েবসাইট লোড নেবে, একটু স্লো লোড নেবে কিন্তু কাজ কিন্তু করবে, কারণ তোমার ওয়েবসাইটে আরো 2-3টে কপি অন্য জায়গায় রয়েছে। আর অসুবিধা অসুবিধা কি হয়, এখানে ফাইবার চ্যানেল, সুইচ, অন্যান্য যে হার্ডওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো প্রচুর ব্যয়বহুল হয়। স্যান ডিজাইন এবং কনফিগার বা বজায় রাখার জন্য দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। ফাইবার চ্যানেল ব্যবহারের কারণে এর যে দূরত্ব সেটা কিন্তু সীমিত হতে পারে, ওয়ানের মতো সারা বিশ্বব্যাপী কিন্তু এটা হয় না। এরপরে লাস্ট যে নেটওয়ার্কটা আসে সেটা হলো ভিপিএন, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটার ব্যাপারে তোমরা মেজরিটি নাম শুনেছো, এটা অনেকে হয়তো ব্যবহার করেছো। ভিপিএন কি করে? ভিপিএন একটা প্রাইভেট নেটওয়ার্ক আমাদের দিয়ে দেয়। তুমি যখন ইন্টারনেট ব্যবহার করছো আইএসপির কাছ থেকে ইন্টারনেট নিয়ে, তখন সেটা হয় কি পাবলিক নেটওয়ার্ক। এই পাবলিক নেটওয়ার্কের ওপরেই একটা জ্যাকেট তৈরি করে কি এই ভিপিএন, যাতে আইএসপি জানতে পারে না যে তুমি কোন ধরনের ওয়েবসাইটে আছো, কি করছো, এইসব কিছু। নয়তো তুমি যদি এইসব জ্যাকেট ব্যবহার না করো, আইএসপি কিন্তু খুব ভালো করে বুঝে যায় বা জেনে যায় তুমি কি ব্যবহার করছো। তাই দেখো এখানে বলছে সহজ কথায় ভিপিএন ইন্টারনেট সংযোগকে সুরক্ষিত করে এবং অনলাইন কার্যকলাপ বা ভৌগোলিক অবস্থানকে গোপন রাখে। বৈশিষ্ট্য: ডেটা প্রেরণের সময় এনক্রিপ্ট করা হয়, ফলে হ্যাকার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা অন্য কেউ ডেটা পড়তে পারে না। পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করে ডিভাইস এবং ভিপিএন সার্ভারের মধ্যে একটি ব্যক্তিগত ডেটা পাথ তৈরি হয়। যেমন এই যে দেখতে পাচ্ছ, এই যে পাবলিক নেটওয়ার্ক আর এই যেটা ভিপিএন এর পুল। আসল আইপি ঠিকানা গোপন থাকে, আর ভিপিএন এর যে সার্ভার থাকে সেই সার্ভারের আইপি সবার সামনে চলে আসে। বিভিন্ন দেশের সার্ভারের সঙ্গে সংযোগ করে আমরা কিন্তু আমাদের দেশে ব্যান্ড এরকম কন্টেন্টকেও আমরা এনজয় করতে পারি। সুবিধা: ডেটা এনক্রিপশনের কারণে আমরা খুব সহজেই পাবলিক ওয়াইফাই যেগুলো থাকে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, চট করে কেউ হ্যাক করতে পারবে না। আইএসপি বা থার্ড পার্টি কোনো কেউ জানতে পারবে না যে আমি কি কাজ করছি। বিভিন্ন দেশে সার্ভার ব্যবহার করে আমরা কিন্তু সেই দেশে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে দেখতে পারি। এনক্রিপশন এবং দূরবর্তী সার্ভারের মধ্যে ডেটা রাউটিং এর কারণে এর গতি কিন্তু কিছুটা ধীর হয়। ভিপিএন সংযোগ মাঝে মাঝে কেটে যেতে পারে, যেহেতু এটা অনেকটা দূরবর্তীতে অবস্থান করে। আর ভালো আর নির্ভরযোগ্য একটা ভিপিএন এর জন্য আলাদা করে কিন্তু আমাদের প্রচুর টাকা খরচা করে সাবস্ক্রিপশন নিতে হয়। ভিপিএন কিন্তু ফ্রি যে ভিপিএন গুলো তোমরা অনলাইনে গেলে প্রচুর ফ্রি ভিপিএন পাবে, সেগুলো কিন্তু খুব একটা কার্যকর হয় না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমরা ভিপিএন সম্পর্কে জানলে, যেটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আমাদের দেয়, যার মাধ্যমে আমরা প্রাইভেটলি কিছু করতে পারি। স্যান সম্পর্কে জানলে, স্যান মানে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, যেখানে আমরা যে ডেটাগুলো স্টোর করছি অনলাইনে সেগুলো স্টোর থাকে, নিয়ন্ত্রণ করে। তারপরে ক্যান, ক্যান মানে কি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মানে একটা ক্যাম্পাসের মধ্যে যে ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে ক্যান বলে। তারপরে জানলে তোমরা ওয়ান সম্পর্কে, ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সারা পৃথিবীর মধ্যে যে ধরনের নেটওয়ার্ক তৈরি হয় সেটাই হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপরে ম্যান, ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে একটা শহর জুড়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলে ম্যান। তারপরে আসলো ল্যান, মানে একটা কি দুটো বিল্ডিং মিলে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটাকে বলে ল্যান। আর সব থেকে ছোট যে নেটওয়ার্কটা সেটা হলো প্যান, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তুমি তোমার সুবিধার্থে ব্লুটুথ হেডফোন তোমার কানে দিয়েছো, বা তুমি তোমার ব্লুটুথের সঙ্গে কম্পিউটারে ব্লুটুথকে কানেক্ট করে রেখেছো রিসোর্স শেয়ারের জন্য, এইগুলো। তো যদি আজকের এই ভিডিওতে কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।